আমি তৌহিদ আফ্রিদি এন্ড ওয়েলকাম টু ইওর ফেভারিট শো তৌহিদ আফ্রিদি শো। আজকে আমার সাথে আছে আমার খুব কাছের বড় ভাই অ্যাক্টর আশিস ভাই। সো ভাই কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আসলে আপনি হচ্ছে একটা, আমি বলবো বাংলাদেশের সবার সাথে পরিচয় করে দিই, আমার ভাইটা হচ্ছে অলরাউন্ডার, যে সব কাজ পারে, সব অ্যাক্টিং পারে, এনি ক্যারেক্টার। সো আমি প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন? খুবই ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো বেশ ভালো, এখন অনেক ভালো। মানে এখন ভালো হওয়ার কারণটা কি? সামনাসামনি বসে কথা বলছি, মানে আপনার দুইজন সঙ্গে। সামনাসামনি, তাই? আচ্ছা, প্রথমত আমি যদি কথা বলি যে স্পেশালি তোমাকে কোথায় দেখা যায়? টেলিভিশনে দেখা যায়। অফকোর্স, সেটা তো আমরা সবাই জানি। দ্য ফ্যাক্ট ইজ, কি চরিত্রে তোমাকে বেশিরভাগ দেখা যায়? ইনফ্যাক্ট আমি নিজেকে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই পরিচয় দিতে যে আমি চরিত্রাভিনেতা, মানে ক্যারেক্টার আর্টিস্ট। মানে তো চরিত্র কি? চরিত্রাভিনেতা মানে ধরেন যেটা হয়, একটু ডিটেইল করি। হ্যাঁ, সেটা হলো যে একটা গল্পে হিরো, হিরোইন, তারপর আরো কিছু চরিত্র থাকে। তো আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে বিভিন্ন রকমের চরিত্রে নিজেকে কি বলে যে প্রেজেন্ট করতে। যেমন এই যে একটু দেখতে পাচ্ছেন, একটু দাড়ি, আচ্ছা, একটু গোফ, এগুলো একটা চরিত্রের জন্যই। আচ্ছা। আবার দেখা যাবে যে তার পরে আরেকটা ক্যারেক্টারের জন্য আবার একটু অন্য রকমের মানে চুলটা ফালাই একটা রূপ ধরতে হচ্ছে। তো এই বিভিন্ন রকমের চরিত্র করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, চরিত্র অভিনয় করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কারণে আমি বললাম যে চরিত্র অভিনেতা বলতে পারেন। ওকে, আজকে আপনি মিডিয়াতে কত বছর? টেলিভিশন মিডিয়াতে অ্যাক্টিং তো 2012 থেকে শুরু করা, তারপর থেকে যে কয় বছর হয়। থিয়েটার? আর থিয়েটার করছি আমি 2003 থেকে। এখনের নাটকের আগের নাটকের মধ্যে পার্থক্যটা কি? এখনের নাটক আগের নাটকের মধ্যে বেসিক পার্থক্যের জায়গা যেটা বলবো সেটা হচ্ছে সবকিছুই ওভারঅল ধরেন গল্পের জায়গায় পার্থক্য আছে, ক্যামেরা শটের পার্থক্য আছে, ক্যামেরা শটের পার্থক্য আছে, অভিনয়ের পার্থক্য আছে। এখন কোনো কোনো জায়গায় আপনি বলতে পারেন যে তার মানে কি এখন ভালো হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। এখনো অনেক ভালো শট আছে, অনেক ভালো গল্প আছে, অনেক ভালো অভিনয় আছে, অনেক ভালো ডিরেকশন আছে। আগে যেটা হতো, আপনি আজ থেকে একটু লম্বা সময় আগে গিয়ে যদি আপনি চিন্তা করেন, চ্যানেল ছিল একটা চ্যানেলে যতজন ডিরেক্টর ছিলেন, যতজন আর্টিস্ট ছিলেন, একটা হিউজ কম্পিটিশনের ব্যাপার ছিল, রাইট? হিউজ কম্পিটিশন, যে আমার কাজটা যদি ভালো না হয় এটা এই চ্যানেলটা নেবে না। আর এখন যেটা হয়েছে, প্রোগ্রাম চ্যানেলই আছে 20টার উপরে। সো 20টার উপরে যখন প্রোগ্রাম চ্যানেল, ডিরেক্টরও বেড়েছে, পারফর্মারও বেড়েছে। এখন ডিরেক্টররা বলে যে চ্যানেল নেক বা না নেক ইউটিউবে তো যাচ্ছে। একটা জায়গা তো আছে যে ইউটিউব হোক বা যে কোনো জায়গায় কোনো না কোনো চ্যানেলে কোনো না কোনো ভাবে চলে যাচ্ছে। এরপরে আপনি, সুতরাং কাজের জায়গায় একটা বেসিক পার্থক্য তো আছেই। তারপরে আমি বলবো যে হ্যাঁ, ভালো কাজ এখনো হচ্ছে, ভালো গল্প এখনো আছে, কিন্তু যে জিনিসটার যেটা অভাব, মানে বেসিক যেটা অভাব, আমি এক বাক্যে যেটা বলবো, একটু পড়াশোনার অভাব, একটু পড়াশোনার অভাব। যেমন ধরেন একটা গল্প লেখার ক্ষেত্রে যেটা হয় যে একটা মানুষের যখন হিউজ পড়াশোনা, সেটা তার আপনার একটা লাইন দেখলে আপনি বুঝতে পারবেন, বা ধরেন 10টা লাইন আপনি পড়লে স্টাডির কথা বলছেন, এটা কি প্রপার স্টাডির কথা বলছেন নাকি মেধার যেটা আমাদের শেখা দরকার? শেখা দরকার এক নাম্বার। আরেকটা হচ্ছে যে সবকিছু তো শেখার বিষয়, আপনি যে বইটাই পড়েন না কেন। অবশ্যই, কিন্তু আমি মনে করি যে শেখাটা শুধু পড়াশোনা দিয়েও আসে না, প্রত্যেকটা নেচার দিয়েও আসে। আপনি পৃথিবীর যত বড় বড় ডিরেক্টর যারা এখন প্রফেসর, যারা নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি, যেখানে আমি পড়াশোনা করতেছি, ওইখানে স্টাডি করাচ্ছে, তারা কিন্তু পড়াশোনা করে আসেনি, তারা স্টাডি করছে তাদের বড় মানুষের থেকে। যে ওইটাই তো বোঝাচ্ছেন, অনেক মানুষ হয়তো কনফিউজ থাকতে পারে যে কোন পড়াশোনার কথা বলবো। আমি ওইটাই বলার চেষ্টা করছি যে পড়াশোনা বলতে আলটিমেটলি হচ্ছে জানার জায়গাটা, একটা গুরুকে জানার যে জায়গা, গুরু বলবো, বা ধরেন যে প্রকৃতিকে জানার একটা ব্যাপার আছে। আপনি যে কাজটাই করতে যাচ্ছি না কেন, যে জিনিসটাই আমি করতে যাচ্ছি না কেন, ধরেন আমি একদম স্পেসিফিকই বলি যে আমরা যারা অভিনয় করছি, এখনকার সময়ে কয়জন মানুষ আসলে জানে যে অভিনয় শব্দটার অর্থ কি? গেল, অর্থের জায়গা গেল। দ্বিতীয়ত, আমি যদি একটা উল্টা প্রশ্ন করি তোমাকে, যে আফ্রিদি, যে তুমি আমাকে বলো তো যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা মানেই কি অভিনয়? না না, তা তো নিশ্চয়ই অবশ্যই না। কেন, আমাদের পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু অভিনয়ের ভিতরেই আছে, ক্ষেত্র বিশেষ। আমি আমার ক্যারেক্টার তৌহিদ আফ্রিদির ক্যারেক্টার প্লে করছি, আপনি আপনার ক্যারেক্টার প্লে করছেন, এটাই একটা অভিনয়। এইটা আসলে পুরো পৃথিবীটা কিন্তু একটা অভিনয়ের উপরেই চলে। এক্স্যাক্টলি। তো যেটা হচ্ছে যে যেইটা আমি করছি, আমার যেটা পেশা, আমি সেই জায়গাটার প্রতি মানুষের তো সর্বোচ্চ শ্রদ্ধার জায়গাটা থাকা উচিত। সর্বোচ্চ শ্রদ্ধার জায়গাটা থাকবে, এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমরা মানি। তো আমার আরেকটা জায়গা যেটা মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে একটু সততারও অভাব আছে, একটু সততারও অভাব আছে, যে শ্রদ্ধার জায়গা, সততার জায়গা,
এগুলো একটু যদি আমরা বিবেচনায় নেই, একটু যদি সেই জায়গাটুকু এনরিচ করার চেষ্টা করি, আই থিঙ্ক এই জায়গাটুকু আবারও মানে একটা একটা জমজমার জায়গায় চলে আসবে বলে বিশ্বাস করি। তো দর্শক, আমি ভাইয়ার ব্যাপারে একটা সিক্রেট আজকে শেয়ার করবো, কিন্তু এটা এখন না, একটা বিরতির পর। কি বলেন? নিশ্চয়ই। ওকে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটি শর্ট ব্রেক, কোথাও যেন আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সিক্রেটটা শেয়ার করবো আরেকটু পর। সো যেহেতু মিডিয়া লাইনে আছেন, আপনারা হয়তো বা জানেন অনেক মানুষের সাথে আপনি অ্যাক্টিং করেছেন, একসাথে কাটিয়েছেন সময়, যাই বলেন না কেন। তো কোনোদিন কি ভালো লাগা কি হয়ে গেছে মিডিয়ার ভিতরে? ভালোবাসা, ভালো লাগা? সিক্রেট যেটা বলা যায় এটাই একটা সিক্রেট। আমার যে স্ত্রী সেই সেক্টরেরই মানুষ। আচ্ছা। এবং ওই কাজ করতে করতে ভালো লাগা এবং তাকেই বিয়ে করা। মানে কত বছর ধরে আপনার ভালো লাগাটা ছিল? বিয়ে তো করেছি সেটা 2 বছর হয়ে গেল, তার আগে 2-3 বছর। আচ্ছা, আপনি তো তাহলে নিউলি ম্যারিড ধরতে গেলে 2 বছর তো আর বেশি না, এটা আমাদের জন্য কম। আমরা তো প্রায় 7-8 বছর হয়ে গেছে আজকে। না মানে আসলে আমি ম্যারিড না, তবে মানে আমার আশেপাশে যারা সঙ্গিনী, মানে সঙ্গী আর কিছু, সঙ্গিনী না, সবাই ম্যারিড। সঙ্গিনীও ম্যারিড, সঙ্গীও ম্যারিড, আমি যাদের সাথে চলি ওরাও ম্যারিড। আমি চলতে ভালোবাসি ম্যারিড। বিষয়টা কি ওই অভিজ্ঞতাই তুমি অভিজ্ঞ? আমি অভিজ্ঞতায় অনেক অভিজ্ঞ। এই যে আমার বন্ধু যখন প্যারা খায়, মানে আমার আসলে সিনিয়র ফ্রেন্ড আর কি, মানে সীমান্ত ভাই ধরে নাও, সে যখন প্যারা খায় মনে হচ্ছে আমার ওয়াইফ আমাকে প্যারা দিচ্ছে। ওকে। কারণ তার প্যারাটা আমার কাছে। তো এই আশেপাশের এই সমস্ত প্যারা দেখে তোমার কি মনে হচ্ছে? তুমি বিয়ে করার ক্ষেত্রে তোমার কি ভাবনা কি? একটা সত্যি কথা বলতে, বিয়ে সবাই প্যারা বলে বা সবাই এখন বুঝে যে সংসারের একটা খরচ আছে বা দায়িত্ব, তখন কিছু কিনলে একটা কিনতে পারবো না, দুইটাই কিনবো। কিন্তু দিন শেষে কিন্তু বিয়ের পরে কিন্তু ভাগ্যটা খোলে। আমি দেখেছি বিয়ের পরেই ম্যাক্সিমাম যাদের আসলেই বন্ডিং, যে এটা ওনার সাথে আপনার আসলেই বন্ডিং, আপনার ভাগ্য খুলে যাবে ডেফিনেটলি। দেখবেন কাজ আপনাকে খুঁজবে না, মানে আপনি কাজকে খুঁজবে না, কাজ আপনাকে খুঁজবে। তো হ্যাঁ, আসলে বউ মানে প্যারা বলবো না, কারণ বিয়ের সাথে তো আমারও করতে ইচ্ছা করে। ঠিক আছে, এখন তো বয়স হয়ে গেছে, আমার তো প্রচুর বয়স হয়ে গেছে। ঠিক আছে, এখন আর দেরি করতে পারতেছি না। যাই হোক, তো বিয়ে হচ্ছে এমন একটা জিনিস যে আমি আমার এক্সপেরিয়েন্সে, মানে আসলে আমার আশেপাশে, মানে তোমার বিয়ে করার এক্সপেরিয়েন্স না, আমার বিয়ে করার এক্সপেরিয়েন্স না, আমার দেখার এক্সপেরিয়েন্স। ওকে। আমি মনে করি এই যে যেমন আমি আজকে আছে এখান থেকে আমি একটা বিয়েতে যাব, আমার আরেক ভাইয়ের কোরবানি হচ্ছে, যাচ্ছি। তো বিয়েটাকে কোরবানি কেন বলছো? তুমি যে নিজে একটু আগে বললা যে বিয়েটা মোটেও প্যারার বিষয় না, তাহলে কোরবানি কেন বলছো? প্যারার বিষয় না, আমি বলছি যে লাখ খুলে দেয় আপনি, কিন্তু খরচটা বাড়িয়ে দেয়। আচ্ছা, যে একটা জিনিস মানে কিনবো, ওইটার কারণে কি কোরবানির সঙ্গে রিলেট করা? হ্যাঁ, ওটার সাথে এটা তো হয়তো বা আপনি আমার চেয়ে ভালো বোঝার কথা না। শব্দটা তুমি বললা বলে আমি তোমাকে জিজ্ঞেস করছি। আপনার কি মনে হচ্ছে না বিয়ে করার পর যে আপনি খুব মানে হ্যাপি? উই আর হ্যাপি, এটা তো সবাই বলবো। এটা আসলে আনালে বউয়ের হাতে ওই, মানে আমি কেন বুঝাতে চাই ম্যারিড অন স্ক্রিন আমি তো আনহ্যাপি বলার প্রশ্নই আসে না। না, এমনি বিয়ের পর এখন কেমন লাগে যে আগে যে সিঙ্গেল লাইফটা লিড করতেন, যখন তখন ঘুরতেন ফিরতেন, খাইতেন দাইতেন, যা কিনতেন নিজের জন্য, কিন্তু জুতা প্যান্ট যা কিনতেন, কোনো খরচের টেনশন নেই। এখন আপনার কাছে কেমন লাগে? এই যে তুমি যখন হবে আমার, তুমি যখন অনায়াসে ঘুরতেন ফিরতেন, খাইতেন যাইতেন, এই করতে পারলা, এখন হচ্ছে ওই জায়গাটা ব্লকিং তৈরি হয়ে গেছে। পার্থক্যটা এখানেই। ওকে, কিন্তু ভালো লাগে যখন কেউ খাবার বানিয়ে রাখে, ডেফিনেটলি ভালো লাগে কেউ যদি ফোন দেয়, ডেফিনেটলি ভালো লাগে ডেইলি বারবার ফোন দিবে, ভালো লাগে তুমি আসো না কেন, ভালো লাগে তুমি কেন আসছো না। আরেকটা পার্থক্য দাঁড়ায় যেটা, যেমন আমাকে একজনই ফোন করে আর তোমাকে 10 জন ফোন করে, এটা হচ্ছে পার্থক্য। আমি যে খাইছো কিনা, কোথায়, তুমি কি করতেছো, আমার মা বাবা ভাই বোন খালা মামা চাচা সব। আমার একটা জিনিস ভালো লাগে, প্রিয় দর্শক আপনারা সবাই জানেন, মাই টিভিতে কিন্তু পুরো পরিবার থাকে, এবং আমার পরিবার শুধু আমি না, আপনারাও। আপনি আমাকে 2-3 বার ফোন দিতে পারবেন না? অবশ্যই। কেন আপনি কি আমার কাছের মানুষ না? অবশ্যই। এইটা আমি কেন আমি বলবো? হ্যাঁ, এখন আপনি আমাকে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, তোমার কি একটা দিয়ে গার্লফ্রেন্ড হয় না, তোমার 10টা থাকে? আমার 10টা ভালোবাসার দরকার নেই, আমার একটা ভালোবাসা। ওই অর্থে বলিনি, কেন তুমি গার্লফ্রেন্ড দেখে নিচ্ছ? আমি তো গার্লফ্রেন্ড শব্দটাই বলি। আসতে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা আপনার প্রসঙ্গে আসি, গার্লফ্রেন্ডের। এমনি প্রেম, বিয়ের আগে প্রেম কতগুলো ছিল? গুনতে হবে, এটা আমরা অফ স্ক্রিন গুনি না। 1 মিনিট নীরবতা পালন করা উচিত আমার। নিশ্চয়ই। দাঁড়িয়ে করবে না বসেই করবে? না, বসেই করব। কারণ কি করলাম আমরা? গোনার সুযোগ তো পেলাম না, গোনার হিস্ট্রি মানে লাইনেই আসলাম না। এত প্রেম আপনার করা হয়েছে। আচ্ছা, ধরা কেমনে খেয়েছেন? প্রেম করে কোনদিন ধরা খেয়েছেন? এই যে ধরা দিয়েই তো একজনকে বিয়ে করলাম। ধরা দিয়ে বিয়ে করলেন? কোন বিয়ে করার পর কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যে না, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে? কত কিছু আছে। সময়টা খুব অল্প, তো মাত্র 2 বছর গেল, এখনো পর্যন্ত ফিল করিনি। মানে এখন ওইটার ফিল আসেন? আসবে হয়তো একটা সময়। ব্যাপারটা কি এরকম, প্রথম মানে বিয়ের করার সময় প্রথম 1 বছর 2 বছর থাকবে জান, ফোন নাম্বারে সেভ থাকবে জান, এরপর 2 বছর থাকবে হচ্ছে বেবি, এরপর 2 বছর থাকবে ওয়াইফ, এরপর 10 বছর পর লেখা থাকবে হোম, নাম চলে আসবে। না হোম, এরপর আর 5 বছর পর লেখা থাকবে নাম, এরপর লেখা থাকবে রং নাম্বার।
সিস্টেমটা কি এরকম? মানে সেরকম আলটিমেটলি হয় কিনা কারো লাইফে আমি আচ্ছা, জানি আপনি না। যে বিভিন্ন ক্যারেক্টার করেন, আমাদের ভাবি কি জেলাস ফিল করে না যে আপনি অন্য একটা মেয়ের হাত ধরেন? মানে সেও তো এই সেক্টরেরই মানুষ, ওরকমটা ওই যে বললাম না 2 বছর তো হলে ভবিষ্যতে হতেও পারে, এখনো পর্যন্ত ওই বলে না, এক্সপ্রেশন, তাহলে বলে না তুমি কোনো মেয়ের সাথে কোনো কাজ করতে পারবে না? ওই এক্সপ্রেশনটা এখনো পর্যন্ত পাই নাই। নাই? না এখনো পর্যন্ত পাই না। আচ্ছা, কতগুলো নাটক আপনার করা হয়েছে? মোটামুটি অনেক, এটা হিসাব তো করা হয়নি কখনোই। ওই হিসাব করে আসলে আলটিমেটলি কাজ করা হয় যে আমি এই 30 নম্বর করলাম বা 31 নম্বর করলাম, এটা তো হয় না। হয়েছে মোটামুটি অনেক। গ্রেট। আপনি কি আপনার লাইফে সবচেয়ে বড় ব্যাকআপ কে দিয়েছেন, যে আপনার সবচেয়ে হেল্প বলতে গেলে সেই মানুষটা কি? আমি সবচেয়ে বড় ব্যাকআপ পেয়েছি হচ্ছে আমার গুরু, যিনি শ্রদ্ধেয় খালেদ খান। আচ্ছা, তুমি নাম শুনেছো কিনা? খালেদ খান, উনি গত হয়েছেন হচ্ছে 2013 সালে, উনি মারা গেছেন। বেসিক্যালি ওনার হাত ধরেই আমার অভিনয়ে আসা। আচ্ছা, আচ্ছা। একেবারেই ওনার হাত ধরেই আসা। তো মঞ্চের শুরুটাও ওনার পরামর্শ নিয়েই শুরু ছিল, টেলিভিশনের শুরুটাও ওনার প্রোডাকশনই আমি প্রথম অভিনয় করি। তখন হচ্ছে ওই অভিনয় করব এরকমের কোনো প্ল্যানই ছিল না, কোনো ইচ্ছেই ছিল না। আলটিমেটলি একটা ওই প্রোডাকশন, নীল ময়না নামে একটা প্রোডাকশন ডিরেক্টর ছিল আমার জীবনের প্রথম, যার পরিচালনায় আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, নাহিদ আহমেদ পিয়াল ভাই। তো ওই প্রথম হচ্ছে ওই নাটকটাতে অভিনয় করা। তখনও পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্তও না, কোনো ইচ্ছেও না যে আদৌ অভিনয় করবো কিনা। একটা সময় ইচ্ছে ছিল যে আমি চাকরি করব, থিয়েটার করব, শুধু থিয়েটার, এই দুটো নিয়েই চলার একটা ইচ্ছে ছিল। স্ট্রাগল বলতে আপনি কি বোঝেন? স্ট্রাগল তো অনেক রকমেরই হতে পারে। এই যে আমার দাড়িগুলো এখন একটু একটু করে উঠছে, এটাও তো স্ট্রাগল। মানে আপনার কি কষ্ট যে আপনি দাঁড়িয়ে ওঠে না? একটু তো আছেই। আসলে কি জানেন, কেন না, ব্যক্তিগততে আপনি আমার লাইনেরই একটা লোক। আমি খুঁজে পেলাম আমার সেই আগের সঙ্গী আপনাকে, কারণ এক সময় আমারও এরকম হতো, দাঁড়িয়ে ওঠে না। কিন্তু এর জন্য কিন্তু একটি রহস্য আছে, তৌহিদ হার্বাল, যেটা রাখলে আপনি আমার মতো চাক চাক দাঁড়িয়ে উঠবে শুরু করে। আমি কি দেবো আপনাকে? এক ফাইলই যথেষ্ট, 9,999 টাকা শুধুমাত্র পাওয়া যাবে আমার অফিসে। এই যে এখন যে উঠছে, এগুলো তো খোঁচা খোঁচা। শেষ করি। ওকে, এর একটা বিশেষ ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেটা নিয়ে আমরা অফ স্ক্রিনে তোমাকে দিয়ে যাবো না কিছু, যেটুকু গ্যাপ আছে সেগুলো ফিল আপ হয়ে যাবে। তাই এনিওয়ে, আমরা যে স্ট্রাগলটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ধরো প্রত্যেকটা মানুষ, আজকে তুমি তৌহিদ আফ্রিদি, তুমি একটা জায়গায় এসছো, তুমি নিশ্চয়ই একটা দীর্ঘ সময়ের জার্নি, দীর্ঘ তোমার প্র্যাকটিস, তারপরে আজকে এই জায়গায় আসা, সেটার একটা সময় গেছে, হ্যাঁ, একটা পরিশ্রম গেছে। একইভাবে আজকে ধরো আমি তোমার সাথে বসে কথা বলছি, আজকে এই জায়গাটুকু যতটুকু, আমি খুব যে বেশি জায়গা কিছু হয়েছে তা কিন্তু না, একেবারেই না। তুমি তো সেই জায়গাটুকু পর্যন্ত আসতেও এই দীর্ঘ সময়ের একটা জার্নি, একটা প্র্যাকটিসের জায়গা তো অবশ্যই ছিল এবং অবশ্যই আছে। আর স্ট্রাগল বলতে যেটা বুঝি আমি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজের অ্যাচিভমেন্টের জন্য একটা মানুষের যেই সময়টুকু, যে পরিশ্রমটুকু যায়, আলটিমেটলি যার যার অবস্থান থেকে সেটাই তার জন্য স্ট্রাগল। আসলে একটা শিক্ষা, একটা স্ট্রাগলও কিন্তু অনেক বড় একটা শিক্ষা, লাইফ একটা পার্ট অফ লাইফ। তো আপনি একটা অনুমতি দিলে নিয়ে নিব একটা ব্রেক। অবশ্যই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি কি শর্ট, মানে আমরা জাস্ট বলি শর্ট একটা ব্রেক হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্রেক হবে। কিন্তু প্লিজ আশেপাশে ঘুরেন, রিমোটের বাটনটা চিপ দিবেন না, ক্লিক করবেন না, অন্য কোনো টেলিভিশনে যাবেন না, এখানেই থাকুন। দেখা হবে বিরতির পর। ওয়েলকাম ব্যাক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভাইয়া, যে কথা আজকে আমি বলতে চাচ্ছি, যে অনেকক্ষণ যাবত বলছি যে আপনার একটা ব্যাপার আমি শেয়ার করব, একটা সিক্রেট আমি আজকে বলবো সবাইকে, কিন্তু এটা আমি এখন বলবো না, আরো পরে। ওকে, বিকজ এটা আমিও একটা শখ খেয়েছি এবং দর্শকও খাবে শখ, এটা আমি কনফার্ম। তো আমি আপনার মিডিয়া লাইফে যদি কোনো একটা কষ্টের স্টোরি আর একটা হ্যাপিনেসের স্টোরি যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন, তাহলে হ্যাপি হতাম আমরা সবাই। কষ্টের স্টোরি মানে আপনার লাইফে কোনো কষ্টই নাই বলতে চাচ্ছেন? না, কষ্ট নাই তা না, ডেফিনেটলি আছে, কিন্তু কষ্টগুলোকে আমার তো মনে হয় না এরকম ভাবে কষ্ট, কারণ প্রত্যেকটা দিন তো নতুন দিন, প্রত্যেকটা কাজ মানে নতুন কাজ। একটা জায়গা আছে, সেটা অনেক বড় রকমের একটু শকিং ছিল আমার জন্য, যে একটা কাজে যখন আমি যাই, সেই কাজে আমার বিপরীতে যিনি ছিলেন তিনিও যখন গেলেন, উনি গিয়ে যখন দেখলেন যে ওই কাজটাই উনি না করে চলে এসেছিলেন, আমি সেই নামটাও বলতে চাই না। হ্যাঁ, এটা একটু অনেক বেশি কষ্টদায়ক ছিল আমার জন্য, এবং সেটা আজ থেকে বেশ কয়েকদিন আগে, বেশ কয়েক বছরই আগে, কয়েক বছর আগে। কেন সে আপনার নাম শুনে? 2-3 বছর আগে। আমার নাম শুনে না, মানে সেটা গিয়ে যখন দেখেছে যে আমি, মানে একেবারে আপনাদের কোনো শত্রুতা বা আপনি চিনতেন বা? ওইটাই ওনার সঙ্গে আমার প্রথম দেখা, ফার্স্ট মিট, প্রথম দেখা এবং প্রথম কাজ ওনার সঙ্গে। ইনফ্যাক্ট আমার যখন দেখলো যে আমি নতুন একটা মানুষ, নতুন মানুষই তো, তার কথা হচ্ছে সে আপনার সাথে কেন করবে, তার একটা লেভেল আছে, আপনার একটা লেভেল আছে, এরকমই একটা বিষয় ছিল। এরকম একটা জায়গা থেকে উনি কাজটা করলেন না, এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, পৃথিবীর যে কোনো ধর্মে একটা লেখা থাকে, অহংকার কিন্তু পতনের মূল।
হোয়াটএভার, আমি চাই না বা আমি সেটা না কখনো আমি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে কথা বলতেও যাচ্ছি না অতটা। হ্যাঁ। কারণ আমি পার্সোনালি অ্যাজ এ ছোট মানুষ হিসেবে বলি, আমার বাবা সবসময় আমাকে প্রথম শিক্ষাটা দিয়েছে, পৃথিবীর সবচেয়ে বড়, এটা আমি সবাইকে বলি, পৃথিবীর সবচেয়ে বড় রোগ যদি ধরা হয় সেটা হচ্ছে ক্যান্সার। আর ক্যান্সারের চেয়ে যদি কোনো বড় রোগ থাকে সেটা হচ্ছে অহংকার। ক্যান্সারকেও কিন্তু মানে ঠিক করা যায়, ঠিক করা কিন্তু যায়। এই অহংকারকে কখনো ঠিক করা যাবে না। হ্যাঁ, তুমি অহংকার করতেছো, তুমি উপরে উঠতেছো, অহংকার করতেছো, উপরে উঠতেছো, যত অহংকার করে উপরে উঠবে ভাববা তোমার কপালে অনেক বেশি শনি আছে, অবশ্যই। এবং আজ হোক বা কাল হোক তার পতন হবেই। তবে আমি মানে কখনোই আমি একদম ধরো যে ফ্রম হার্ট তোমার সামনে আমি বলি, অনেস্টলি বলছি, আজ পর্যন্ত কখনোই মন থেকে আমার এই উইশটা আসেনি। না না, এই উইশ আসলে আসে না, এটা প্রকৃতির খেলা, দরকার নেই, থাক। তার কাছে মনে হয়েছে যে না উনি উনি ডিজার্ভ করেন, ডেফিনেটলি উনি আমার চাইতে আরো অনেক স্ট্যাবলিশ কাউকে ডিজার্ভ করেন, সেটা উনি ওনার মতো করে গেছেন। আর ভালো লাগার বিষয়টা একই দিনে ডিরেক্টর যখন আমাকে এসে মানে ঘাড়ে হাত দিয়ে বললেন যে ভাই আমার ওনাকে দরকার নেই, আমার আপনাকে দরকার। ওয়াও, এই একই দিনের ঘটনা, একই দিনের ঘটনা। তা আমার কাছে মনে হয়েছে যে ওকে ফাইন, চলুক না। ওকে, তো আমরা একটা যে সিক্রেটটা এখন আসলে বলবো সেটা হচ্ছে, আসলে আমরা ছোটবেলা থেকেই যারা অবশ্যই ছোট, এখনো যারা ছোট আছেন সবাইকে বলতে চাই যে আমরা অফকোর্স আমি আপনার অনেক ছোট, আমরা বড় হতে হতে কিন্তু একটা শো, একটা অনুষ্ঠান, একটা কার্টুন বলতে গেলে সবসময় দেখেছি অনেক শিক্ষামূলক একটা, সেটা হচ্ছে, আমি নাম হচ্ছে বাংলাদেশ সবাই চিনে সিসিমপুরে, সেই সিসিমপুরের আমি আজকে জানলাম সেই বাঘ হালুম, রাইট? হালুম, হালুম, হালুম ছোটবেলায় দেখতাম তো অনেক, হালুম ছিলেনই উনি এবং এখনো আছে। এখনো আছে। আমি অবাক, আমি যখন দেখতাম আমি না, আমার কাছে না রিয়েল লাগতো আসলে। কত বছর আজকে আপনি এই সিসিমপুরের সাথে? আমি সিসিমপুরের সঙ্গে একটু কারেকশন করে দিই, ছিলাম বলতে হালুম শুরু থেকে আমি ছিলাম তা না, আমার আগে আরেকজন ছিলেন, উনিও একজন অনেক বড় মাপের একজন অভিনেতা, ওনার নাম হচ্ছে ওমর আয়াজ অনি। ওমর আয়াজ অনি, উনি অনেক বড় মাপের অভিনেতা। তো ওনার পরে আমি জার্নি শুরু করি হালুম চরিত্রের সঙ্গে। আমি সিসিমপুরে কাজ করছি অলমোস্ট 12 বছর, প্রায় মানে 12 বছরের মতো। আমি থিয়েটার শুরু করি 2003 থেকে, আর সিসিমপুরে জয়েন করি আমি 8 থেকে। এই সাকসেসটার পিছনে কার অবদান অনেক বেশি? এই সাকসেসটা বলবো আমার গুরু যিনি মল্লিক খালিদ হাসান রুমি, এই মানুষটার কথা আমার বলতেই হয়। ওনার হাত দিয়ে আমার শেখা, এবং বলতে গেলে ওনার কারণেই আজকে আমি এই জায়গায়। আরেকজন মানুষকে আমি সবসময় সেলুট জানাতে চাই, সারা জাকের। আলটিমেটলি বলা যায় যে এই মানুষগুলোর হাত দিয়েই আজকে আমি সিসিমপুরে এই পর্যন্ত। যাক, এত ভালোবাসা, এত জনপ্রিয়তা, অবশ্যই জনপ্রিয়তা একদিনে তো মানুষের আসে না, একটু সময় লাগে, আস্তে আস্তে মানুষ উঠে। আর আস্তে আস্তে ওঠাটাই ভালো। যখন আমার দাদু বলতেন যা তাড়াতাড়ি আসে তা তাড়াতাড়ি চলে যায়, আবার যা তাড়াতাড়ি দেরি করে আসে তা দেরি করেই যায়। প্রত্যেকটা জিনিস হচ্ছে সাময়িক। আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সাময়িক একটা মানুষ, আমরা আজ আছি তো কাল নাই, কাল আছি তো পরশু নাই, মানে এরকম। তো এই যে লাইফটা আপনি লিড করতেছেন, এই পপুলারিটি যেখানে যাচ্ছেন, একটা সম্মান পাচ্ছেন, তো এটা কেমন লাগে? হয় কি যে সিসিমপুরের মজাটা না আরেকটু অন্যরকম মজা। অন্যরকম মজাটা কিরকম, সিসিমপুর যারা দেখে, আমার টার্গেট অডিয়েন্স যারা, তারা তো 99% মানুষই জানে না, 99 বলবো না আমি, যে 99.99 মানুষই জানে না যে আমি আসলে এই চরিত্রটার সঙ্গে যুক্ত। হ্যাঁ, এটা আমিও তো একটু শক খেয়ে গেলাম। হ্যাঁ, ওরা যখন দেখে না, ওরা যখন গল্প করে সিসিমপুর নিয়ে, তখন আপনার সামনে আর কি, এটা একটা অন্যরকম ফিল। মানে আমি ওই ক্যারেক্টার এবং আমাকে নিয়েও কথা বলতেছে, বাট আমি বুঝতে, মানে তারা বুঝতেছে না, মানে আপনার হলো হিডেন একটা মানুষ, হ্যাঁ, যে আসলে এত বড় একটা ক্যারেক্টার প্লে করতেছেন, বাট আপনি কি মানুষ, মানে আপনার আশেপাশে মানুষ বলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা অন্যরকম ফিল। ইটস রিয়েলি অ্যামেজিং, খুব ভালো লাগলো। যাই হোক, আমি অনেক অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় দিয়ে আমার শোতে আসার জন্য। আর মাঝখানে একটা জিনিস বলিনি, এই তোমার কথার সূত্র ধরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। যাক, আমি কিন্তু নরমালি আমার শোতে অনেক, সত্যি কথা বলতে আমি জানি না আপনি আমার শো কখনো ফলো করছেন কিনা, বাট আমার খুব পচাপচি দুষ্টুমি আড্ডা হয়, কিন্তু আমি আপনাকে পার্সোনালি খুব ভালোবেসে গেলাম মন থেকে। আপনি আসলে আপনার ভিতরে আমি যতটুকু দেখেছি, যতটুকু এই কথা হয়েছে, এটাই ফার্স্ট টাইম আপনার মধ্যে কোনো প্যাচ গোছ নাই। আপনি একটা প্যাচ গোছ ছাড়া মানুষ না, আপনি কোনো পলিটিক্সে ইন্টু আছেন না, আপনি কোনো ঝামেলা, যেভাবে আছেন আজীবন এরকমই থাকবেন। আপনার দর্শক, আপনার ফ্যান্স এবং আমার দর্শক, সারা বাংলাদেশের মানুষ আপনাকে এইভাবে আজীবন দেখতে চায়, যেভাবে আপনার রিয়েল ফেস, আপনি মানুষকে এত বিনয় একটা মানুষ, এরকমই থাকবেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, দোয়া করবে আমার জন্য। তো যাওয়ার আগে আমি বলতে চাই, অবশ্যই আপনার দর্শক বা আপনার ফ্যান বেসকে কি বলতে চান? একটাই কথা, আমার জন্য দোয়া করবেন, যেটা তাওহিদ আফ্রিদি বলল, যে এই রকমটা যেন আমি থাকতে পারি শেষ দিন পর্যন্ত, সেটুকু দোয়া আপনাদের কাছ থেকে আমি চাই। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।